আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে পুরো সিজন জুড়ে বার্সাকে দুটো আলাদা পজিশনে, একেবারে ক্রুশাল পজিশনে প্লেয়ার না থাকার অভাবটা খুবই বাজেভাবে ভুগিয়েছে। একটা হচ্ছে নিঃসন্দেহে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড, তবে আরেকটা হচ্ছে নাম্বার 10 পজিশন, লিওনেল মেসির রেখে যাওয়া সেই পজিশন, যেখানে সত্যিকার অর্থে একজন প্লে মেকারের অনেক বেশি করে দরকার ছিল। লেভানডফস্কির গত কয়েকদিন ধরে সমালোচনা চলছে, তবে এটাও সত্য, এটাও আমাদের মানা উচিত যে লেভানডফস্কি একজন প্রপার নাম্বার 10-এর সঙ্গে খেলতে পারছেন না। বায়ার্ন মিউনিকে থাকার সময় একজন থমাস মুলার কিংবা সাম্প্রতিক সময়ে জামাল মুসিয়েলের যে টাইপের সার্ভিসটা একজন নাম্বার 9-কে প্রোভাইড করেন, সেটা রবার্ট লেভানডফস্কি বার্সাতে সেভাবে পাননি বললেই চলে। যদি পেতেন তাহলে হয়তোবা অনেক কিছুই তিনি একেবারে ভিন্নভাবে সাজাতে পারতেন। স্পোর্টের একটা হেডিং দেখুন, এ মোমেন্টে তারা বেশ কয়েকজন প্লেয়ার সম্পর্কে আলোচনা করেছে বা বার্সার কাছে আসলে নাম্বার 10 হিসেবে কি কি অপশন আছে সেগুলো নিয়ে আলোচনা করেছে। আপনি যদি বর্তমান স্কোয়াডের কথা চিন্তা করেন তাহলে নাম্বার 10 পজিশনে আগামী সিজনে লামিন ইয়ামালকে খেলানো যায় কিনা, শুধু স্পোর্ট না, আমি একাধিক বার্সা কেন্দ্রিক প্ল্যাটফর্মে এমন টাইপের একটা আলোচনা দেখেছি। লামিন ইয়ামাল, যাকে বলা হচ্ছে লিওনেল মেসির উত্তরসূরি বার্সাতে, তিনি একটা সময় নাম্বার 10 পজিশনে চলে আসতে পারেন এবং বার্সাকে সে জায়গা থেকে সাপোর্ট করতে পারেন, এমন টাইপের কথাবার্তা চলছে। তবে আমি এখানে যথেষ্ট পরিমাণ সন্দেহ রেখে বলতে চাই, ইয়ামাল রাইট উইংয়ে যে টাইপের এক্সপ্লোসিভ পেস নিয়ে আসছেন, এখনই তাকে নাম্বার 10 পজিশনে অনেকটা সেন্ট্রাল একটা পজিশনে নিয়ে আসার কোনো রকমের কারণ আমি দেখছি না। সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে বার্সার অন্য একটা অপশন দরকার। বার্সা যদি উইং থেকে সরিয়ে তাকে নাম্বার 10 জায়গায় নিয়ে আসে তাহলে যথেষ্ট পরিমাণ ডান সাইডে কিন্তু ডেপথ বার্সা হারাবে। বার্সার কাছে এ মোমেন্টে লেফট উইঙ্গার বা লেফট উইং ফরওয়ার্ডে খুব ভালো রকমের অপশন নেই। রাইট উইংয়ে যদি অপশনটা কম হয়ে যায় তাহলে সেটা মারাত্মক হতে পারে। আমার কাছে মনে হয় লিওনেল মেসির সঙ্গে একটা কম্প্যারিজন বার্সার অনেকেই লামিন ইয়ামালের সঙ্গে করেন। যারা কম্প্যারিজনটা করেন, যদিও সেটা উচিত নয়, তাদের এই জিনিসটা মনে রাখা উচিত যে ক্যারিয়ারের শুরুর দিকে লিওনেল মেসি কিন্তু পুরোদস্তর রাইট উইঙ্গার হিসেবে অনেকগুলো ম্যাচ খেলেছেন। লামিন ইয়ামালকে আগামী কয়েক সিজন রাইট উইংয়ে খেলার একেবারে স্বাধীনতা দেওয়া উচিত। পরে ভবিষ্যতে সময় বুঝে আস্তে আস্তে হয়তোবা নাম্বার 10 রোলে আনা যেতে পারে। একটা বড় রকমের অপশন হতে পারে বার্নার্ডো সিলভা, এবং বার্নার্ডো সিলভাকে বার্সা যদি টার্গেট করে ম্যানচেস্টার সিটি থেকে যদি এই প্লেয়ারটাকে নিয়ে আসে তাহলে তিনি প্রপার একজন নাম্বার 10 হতে পারেন এবং তার এই এক্সপিরিয়েন্সটা বার্সার অনেক কাজে লাগবে। এটা একটা ভালো খবর এবং এটা একটা বড় রকমের প্রমিসিং সাইনিং হতে পারে। তবে ইকোনমিক টার্মসের দিক থেকে বার্সেলোনা ঠিক আছে কিনা সেটাও চেক করে দেখতে হবে। বার্নার্ডো সিলভাকে কিন্তু ফ্রি এজেন্ট হিসেবে বার্সা পাবে না। 50-60 মিলিয়ন ইউরো বড় রকমের একটা অ্যামাউন্ট অবশ্যই খরচ করতে হবে এবং এ ব্যাপারে আসলে বার্সার অর্থনৈতিক অবস্থা নিয়ে এখনই কথাবার্তা বলা খুব একটা ভালো কিছু না। এর আগের একাধিক ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি কিভাবে বার্সেলোনা লা লিগার কাছে গিয়ে তাদের ওভারঅল ইনকাম স্টেটমেন্ট দেবে এবং সেটার প্রেক্ষিতে লা লিগা বার্সাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যালাউ করবে। অনেকে রিয়াল মাদ্রিদ কেন প্লেয়ার কিনতে পারে, বার্সা কেন কিনতে পারে না, এমন প্রশ্ন বারবার করেন। একেবারে স্পষ্ট উত্তর, রিয়াল মাদ্রিদের অর্থনৈতিক অবস্থা বার্সার মতো এতটা দুর্বল নয়। অর্থনৈতিক দিক থেকে বার্সা একেবারে রিকভারি একটা ফেজে আছে। সো বার্নার্ডো সিলভা হতে পারেন একটা অপশন। আনসু ফাতির কথাও অনেকে বলছেন ব্রাইটন থেকে লোন ডিলটা শেষ করে তাকে বার্সাতে নিয়ে এসে নাম্বার 10 পজিশনে আসলে নিয়ে আসা যায় কিনা। ব্রাইটনের কোচ ডিজার্ভি সাম্প্রতিক সময়ে আনসু ফাতির বড় প্রশংসা করেছেন। আনসু ফাতিকে একটা সময় নাম্বার 10 পজিশনে চিন্তা করা হচ্ছিল, তবে আমার কাছে আনসু ফাতির পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক বলে মনে হয়নি। অনেকে ভিন্ন মত প্রকাশ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় বার্নার্ডো সিলভা কিংবা পিওর অন্য কোনো এক প্রপার নাম্বার 10 অপশনে বার্সাকে যেতে হবে। এখনই লামিন ইয়ামাল বা আনসু ফাতি এদেরকে নাম্বার 10 এর মতো গুরুত্বপূর্ণ পজিশনে খেলিয়ে আরও একটা সিজন বড় রকমের রিস্ক নিয়ে শুরু করার কোনো মানে হয় না। আপনারা কি ভাবছেন সেটাও জানাবেন।